নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক অপূর্বমণি দত্ত রচিত গুপ্তধন। প্রভাত হতে তখনও বিলম্ব ছিল। এমন সময় ভৃত্য রঘুয়া এসে আমাকে জানালো যে জনৈক বাবু আমার সাক্ষাৎ প্রার্থী। বিরক্ত হয়ে শয্যা ত্যাগ করে বাইরে এসেই দেখি প্রিয় বন্ধু সতীশ। সোল্লাসে আমি বললাম, আরে সতীশ, হঠাৎ এই ভোরের বেলায় কি মনে করে? কবে কলকাতা এসেছ? খবর কি সব? সতীশ থিয়েটারের গানের সুর করে বলল, আজ খবর চমৎকার। মৃদু হাস্যের সঙ্গে আমি বললাম, বলো কি হে, ব্যাপারখানা কি? চলো তোমার বৈঠকখানায়। রঘুয়া বৈঠকখানার দ্বার খুলে দিল। দুজনে বৈঠকখানায় প্রবেশ করলাম। সতীশ বসলে আমি বললাম, বসো তুমি একটু, আমি হাত মুখ ধুয়ে আসছি। স্টেটসম্যানের পিয়ন বৈঠকখানার খোলা জানলা দিয়ে খবরের কাগজ ফেলে দিয়ে গিয়েছিল। সতীশ সেখানে তুলে নিয়ে বলল, এই একটু শিগগির করে এসো। বাল্যকাল থেকে আমরা দুজনে একত্র থাকতাম, এক ক্লাসেই পড়তাম। আমাদের ক্লাসের মধ্যে তার মতো দুর্দান্ত ও দুর্বিনীত ছাত্র আর কেউ ছিল না। মনে পড়ে বুয়োর যুদ্ধের সময় যখন আমাদের বাড়ির সামনে দিয়ে সৈন্যদল ব্যান্ড বাজাতে বাজাতে যেত, তখন আমি ছাদের ওপর থেকে সভয়ে তাদের প্রতি সকৌতুক দৃষ্টি নিক্ষেপ করতাম। রাস্তার বাইরে হতে সাহসে কুলোতো না, কিন্তু সতীশ নির্ভয়ে রাস্তায় গিয়ে তাদের গলায় ফুলের মালা পরিয়ে দিত। সে তো গেল বাল্যকালের কথা। একই সঙ্গে দুজনে কলেজ ত্যাগ করবার পর আমি গভর্নমেন্ট সার্ভিস নিয়ে কেরানিগিরি করতে প্রবৃত্ত হলাম। সতীশ নানা প্রকার অদ্ভুত কার্যাবলীর প্রস্তাব আমার কাছে মাঝে মাঝে উত্থাপিত করে তারপর কোথায় অদৃশ্য হতো জানি না। সে যে কী কাজে লিপ্ত থাকত তাও আমার অজ্ঞাত, তবে কখনো তার বাবুগিরির ন্যূনতা দেখিনি। হাত মুখ ধুয়ে অল্পক্ষণ পরেই বৈঠকখানায় এলাম। রঘুয়া দুপেয়ালা চা প্রস্তুত করে আনল। সতীশকে বললাম, কি ব্যাপারখানা বলো দেখি, কবে কলকাতায় এসেছ? ব্যাপার খুব ভয়ানক এবং অত্যন্ত গোপনীয়। রঘুয়াকে সেখান থেকে চলে যেতে ইঙ্গিত করলাম। সে চলে গেলে আবার বললাম, কীরকম? এই তুচ্ছ কলম পেশা কেরানিগিরি ছেড়ে দিয়ে রাতারাতি বড় মানুষ হতে চাও? আমার বিস্ময় উত্তরোত্তর বর্ধিত হচ্ছিল। আবার জিজ্ঞাসা করলাম, সে কি হে, ব্যাপারখানা কি, খুলে বলো না। কিন্তু আগে প্রতিজ্ঞা করতে হবে যে এ কথা কারো কাছে প্রকাশ করতে পারবে না, এমনকি তোমার স্ত্রীর কাছেও না। খেপেছ না পাগল হয়েছ? আমি কি কোনো কথা কারো কাছে বলি? এই তো তুমি কত রকম ব্যাপার নিয়ে মাথা ঘামালে। পাঞ্জাব মেলে হিন্দু ডাইনিং কার খোলা, সেন্ট্রাল প্রভিন্সের লাইট রেলওয়ে খোলা, মোগকের রুবি মাইন কেনা, এসব ব্যাপার কি কারু কাছে প্রকাশ করেছি? ঘুণাক্ষরেও নয়। আরে না হে, এবার বাস্তবিকই কথাটা গুরুতর। কীরকম? এই রানাঘাটের কাছে দেবগ্রাম বলে একটা জায়গা আছে, জানো? আমি কর্ণদয়ে অঙ্গুলি প্রবিষ্ট করে বললাম, সকালবেলা ছি, খাওয়া দাওয়ার আগে কোনো লোক সে জায়গার নাম মুখে আনে না, আর তুমি কিনা এই ভোরবেলায় সেই নাম স্বচ্ছন্দে করলে। অদৃষ্টে আজ আর অন্ন নেই বোঝা যাচ্ছে। ওসব বাজে কথা ছেড়ে দাও, আমি যা বলি বেশ করে মনোযোগ দিয়ে শোনো। বলেই সে আরম্ভ করল, ওই সেই দেবগ্রামে দেবল রাজার রাজধানী ছিল, জানো? হ্যাঁ, শুনেছি বটে। হ্যাঁ, ছিল। সেখানে রাজ্যের অনেক ধ্বংসাবশেষ, অনেক প্রাচীন কীর্তি সব আছে। সেকালে জায়গাটা বেশ একটা সমৃদ্ধিশালী জায়গা ছিল। রাজবাড়ির চারিদিকে গড়খাই কাটা ছিল, একটা রাজার রাজধানী আর কি। কিন্তু এখন সেখানে কেবল ধ্বংসস্তূপ আর বন জঙ্গল। চায়ের পেয়ালাটা নিঃশেষ করে বললাম, তারপর? সতীশ বলল, এই সেইখানেই আমি কদিন ধরে ছিলাম, অনেক বিষয় তদন্ত করেছি। কি বিষয়? আরে সেই কথাই তোমাকে আমি বলতে এসেছি। বেশ, বলে যাও। সে আবার বলতে আরম্ভ করল,
দেখো, কোনো জায়গা থেকে খুব বিশ্বস্ত সূত্রে আমি একটা খবর জানতে পারি। কি খবর? আমার প্রশ্নের উত্তর না দিয়ে সে আমাকে জিজ্ঞাসা করল, দেবল রাজা কি করে মারা যান তা জানো তো? না, সে কথা জানবার তো কোনো প্রয়োজন পড়েনি। খুব প্রয়োজন আছে, শোনো বলি। তিনি কোনো যুদ্ধ জয় করে আসবার সময় বাড়িতে খবর পাঠাবার জন্যে জয়ের চিহ্নস্বরূপ একটি সাদা পায়রা উড়িয়ে দিতে বললেন। তার কর্মচারীদের মধ্যে একজন বিশ্বাসঘাতকতা করে সাদা পায়রা না উড়িয়ে একটা লাল পায়রা উড়িয়ে দিলে। পায়রা এসে দুর্গে পৌঁছল। রানী ও অন্যান্য যারা ছিলেন তারা লাল পায়রা দেখে বুঝলেন যে যুদ্ধে পরাজয় হয়েছে, মুসলমানেরা এসে সব লুটে নেবে। সুতরাং নিজেদের ধর্ম রক্ষার জন্যে তাঁরা সকলে সতী হয়ে দগ্ধ হলেন। ও বাবা, এত খবর তো জানতাম না। তারপর? ওই রাজা এসে দেখলেন সর্বনাশ। দুঃখে শোকে তিনিও বৈরাগ্য নিয়ে দেশ ছেড়ে চলে গেলেন। তারপর সব ধ্বংস হয়ে গেল। সতীশ চুপ করল। আমি বললাম, এ তো সব ঐতিহাসিক ব্যাপার, এর সঙ্গে তোমার কথার সংস্রব কি? খুব সংস্রব আছে। আমি তোমাকে যা বলবো, এই দেবল রাজার ব্যাপারটা হলো তার ভূমিকা। কীরকম? শোনো তবে এইবার। আমি খুব বিশ্বস্ত সূত্রে জেনেছি যে দেবল রাজার একটা খুব মস্ত টাকার ঘর ছিল। সেই ঘরে তার বিস্তর ধনরত্ন সব লুকানো থাকত। যখন রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যায় তখন সে ঘরটা নিরাপদ ছিল। তারপর কালক্রমে মাটির ভেতর বসে গিয়েছে, এই খবর আমি পেয়েছি। বলো কি হে, এ যে পরিষ্কার আরব্য উপন্যাস। ওই তো, কোনো কথা বিশ্বাস করতে চাও না, ওই তো তোমাদের দোষ। আগে শোনোই, তারপর কি হলো। আচ্ছা বলো। কথাটা প্রথমে শুনে আমার ওই রকম অবিশ্বাস হয়েছিল, কিন্তু তবু একটা কৌতূহল হওয়াতে আমি নিজে সেখানে গিয়ে প্রায় 10-12 দিন কাটালাম। রাজবাড়ির ধ্বংসের মধ্যে, বন জঙ্গলের ভেতর অনেক খুঁজে খুঁজে শেষে পরশুদিন সে জায়গাটা আমি আবিষ্কার করেছি। আমি চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলাম, বললাম, বলো কি হে, দেবল রাজার সেই ধনাগার, সেই আরব্য উপন্যাস সত্যি ভেবে তুমি নিজে সেইখানে গিয়ে সেই ঘর আবিষ্কার করেছ? আরে না না। আমাকে স্থির হতে উপদেশ দিয়ে সতীশ বলল, সেই ঘরটাই যে আবিষ্কার করেছি তা নয়, তবে কতকটা তাই বটে। অর্থাৎ? ক্রমাগত দিন কয়েক ধরে সেইখানে ঘুরে বেড়াবার পর একদিন খুব গভীর বনের ভেতর একটা ধ্বংসস্তূপের মধ্যে কতগুলো সিঁড়ি দেখতে পেয়ে তার ভেতর পর্যন্ত নেমেছিলাম। কিন্তু ভেতরে যেরকম অন্ধকার আর এমন একটা বিটকেল দুর্গন্ধ পেলাম যে চলে আসতে হলো। আমার মনে হয় সেইখানেই একটা ক্লু পাওয়া যেতে পারে। আমার হৃৎপিণ্ড তখন এত জোরে স্পন্দিত হচ্ছিল যে তার স্পন্দন শব্দ বোধহয় সতীশও শুনতে পেয়েছিল। একটু চিন্তার পর সতীশকে বললাম, সেই ঘরটাই যে দেবল রাজার ধনাগার তার প্রমাণ কি? সেটা তো নাও হতে পারে। সতীশ আমাকে বুঝিয়ে দিল যে ঠিক সেই ঘরটি ধনাগার না হলেও সেই ঘর দিয়ে অন্য ঘরে অনায়াসেই যাওয়া যেতে পারে এবং পরিশেষে ধনাগারে উপনীত হওয়া অসম্ভব কিছু নয়। আমি বললাম, তা এখন তুমি কি করতে চাও? সেই জন্যই তো তোমার কাছে এসেছি। একলা তার ভেতরে যেতে আমার সাহস কুলোচ্ছে না। তোমার সঙ্গে আসই সব ভাইয়ের মতো কাটিয়েছি, আজ তুমিও অবস্থাবান নও আর আমি তো পথের ভিখারি। যদি ঈশ্বর মুখ তুলে চান, দুজনেরই দুঃখের দিন অবসান হতে পারে। আমি বড়ই সমস্যায় পড়লাম। কি যে করব কিছুই স্থির করতে পারলাম না। সুতরাং নীরব রইলাম। আমাকে এই অবস্থায় দেখে সতীশ আবার বলল, এই জীবনে যদি একটা অ্যাডভেঞ্চারই না হলো, তবে আর জীবনটার মধ্যে পদার্থ রইল কি? ঘড়ির কাঁটার মতন 10টা-5টায় অফিস গিয়ে কলম পিষলে বছর কতক পরে যে আর মনুষ্যত্ব থাকবে না। এ জীবন নিশার স্বপন হয়ে দাঁড়াবে যে। আমি তখনও নীরব। সতীশ আবার বলতে লাগলো, অফিসে হপ্তাখানেকে ছুটি নিয়ে দুজনে যাই চলো। বাড়িতে বলবে যে বেড়াতে যাচ্ছি, আর সেখানে গিয়ে বলবে যে শিকার করতে এসেছি।
দেখোই না কেন অদৃষ্টটা একবার পরীক্ষা করে। যদি ঈশ্বর দিন দেন তবে তো কথাই নেই, আর না হয় একটু বেরিয়ে আসাই লাভ। এতে তো আর কিছু ক্ষতি হচ্ছে না। আর এখন শীতকালে পাড়াগাঁয়ে ম্যালেরিয়ার ভয়ও নেই, পথও দূর নয়। প্রথমে আরব্যোপন্যাস বলে হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সতীশের কথাগুলো ক্রমে যেন মন্ত্রশক্তির ন্যায় আমাকে সেই দেবগ্রামের দিকে টানতে লাগলো। কে যেন আমার কানে কানে বলতে লাগলো যে দেবল রাজার অগণিত ধন ও ঐশ্বর্য আমাদের জন্যই সেই অতীতকাল থেকে ভূগর্ভে অপেক্ষা করছে। অবশেষে তার প্রস্তাবে আমি সম্মতি জ্ঞাপন করলাম। বলা বাহুল্য, সতীশ তাতে খুবই আনন্দিত হল এবং কারো কাছে এ কথার বাষ্পও প্রকাশ করতে নিষেধ করল। সতীশ সেদিন আহারাদি করে আমারই বাসায় থাকল। স্থির হলো যে পরদিন প্রত্যুষে আমরা যাত্রা করব। আমি যথাসময়ে আপিসে গিয়ে 7 দিনের ছুটি মঞ্জুর করিয়ে এলাম। আমাদের গন্তব্যস্থান সম্বন্ধে সতীশ আমাকে জানালো যে প্রত্যুষে চাঁদপুর মেলে কলকাতা থেকে রওনা হয়ে 8:30টার মধ্যেই রানাঘাটে পৌঁছে সেখানে স্নান করে নিয়ে পুনরায় রেলযোগে দ্বীপ্রহরের বহু পূর্বেই আমরা গাংনাপুর স্টেশনে নামতে পারব। সেখান থেকে দেবগ্রামের দূরত্ব অতি সামান্য। তার কথা অনুসারেই কাজ হলো। রানাঘাটে পৌঁছে সে চূর্ণী নদী থেকে স্নান করে এলো। আমি আর স্নান করলাম না। বনগ্রামাভিমুখী ট্রেনে উঠে যখন গাংনাপুর স্টেশনে নামলাম তখনও 11:30 বাজেনি। স্টেশনের সন্নিহিত মুখুজ্জেদের হোটেলের খাতায় কাল্পনিক নাম ধাম ও গন্তব্যস্থান লিখে আহার করে নিলাম। স্টেশন থেকে দেবগ্রাম প্রায় 1/2 ক্রোশ। সুতরাং গোযান সংগ্রহের চেষ্টায় অনর্থক সময় নষ্ট না করে পদব্রজেই চললাম। পথিমধ্যে এক জায়গায় একটি বৃহৎ বট গাছ ছিল। তারই ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম করা গেল। আবার যাত্রা করবার পূর্বেই সতীশ আমাকে সম্বোধন করে বলল, এই রমেশ, এইখান থেকে আমরা জিনিসপত্র গুছিয়ে নিয়ে এসো। বিস্মিত হয়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই জিনিসপত্র আবার কি গুছিয়ে নেবে? কোনো উত্তর না দিয়ে সে তার পকেট থেকে 2টি দেশলাই, একটি টর্চ ও পিসবোর্ডের সরু একটি বাক্স বের করে আমাকে দিল। পিসবোর্ডের বাক্সটি খুলে সবিস্ময়ে আমি দেখলাম তার মধ্যে চামড়ার খাপ সমেত একখানি ছোরা রয়েছে। খাপখানির ভেতর থেকে ছোরাখানি বের করা মাত্র তা সূর্যালোকে ঝকঝক করতে লাগল। দেখলাম সেটি সম্পূর্ণ নতুন। আমি তাকে বললাম, এসব আবার কি? এই ছোড়াছুরি কেন? আরে যাচ্ছি কোথায় তার তো স্থির নেই, কাজেই একটা আত্মরক্ষার জিনিস কাছে থাকাটা কি ভালো নয়? আমার কাছেও আছে বলে সে তার অপর পকেট থেকে আরও 2টি দেশলাই ও একটি টর্চ বের করল। তারপর কোটের ভেতরের পকেট থেকে চামড়ার একটি ক্ষুদ্র কেস বের করে আমার হাতে দিল। কেসটি খুলে যৎপরণাস্তে বিস্ময়ান্বিত হয়ে আমি দেখলাম যে তার মধ্যে একটি ক্ষুদ্র পিস্তল রয়েছে। সে বলল, এই পিস্তলটা আমার কাছে রইল, ছোড়াখানা তোমার কাছে থাক, আপদ বিপদের কথা তো বলা যায় না। আমি কোনো কথা বললাম না। পিস্তল ও ছোড়া দেখে আমার অন্তরাত্মা যে কেঁপে ওঠেনি তা বললে সত্যের অপলাপ করা হয়। মসিজীবী কেরানি আমি, আমার কাছে এসব কেন? সতীশকে বললাম, না ভাই থাকগে, আর কাজ নেই গিয়ে, এমনি বরং এদিক ওদিক বেরিয়ে চলো সন্ধ্যার ট্রেনে ফিরে যাওয়া যাক। সতীশ হেসে বলল, আচ্ছা পাগল, যা হোক, এতখানি এসে কিনা মেয়ে মানুষের মতো একেবারে ভয়ই আড়ষ্ট। ভীতু অপবাদটা তো এই জন্যই বাঙালি জাতের একচেটে হয়েছে। বলেই সে উঠল। আমি নীরবে তার অনুসরণ করলাম। কিন্তু সত্যি কথা বলতে কি মন বড় ভালো ছিল না। কিছু দূর যেতে না যেতেই দেখলাম পীতবর্ণের একখানি গাত্রবস্ত্রে সর্বাঙ্গ আচ্ছাদিত করে দীর্ঘ শ্বশ্রু জনৈক প্রাচীন ব্যক্তি এই দিকে আসছেন। আমার একটু গা ঢাকা দেবার ইচ্ছা ছিল, কিন্তু সতীশ সেরূপ করতে নিষেধ করল। অল্পক্ষণ পরেই সেই ব্যক্তি সেখানে এসে আমাকে জিজ্ঞাসা করলেন, মশাইদের কোথা থেকে আসা হচ্ছে? সতীশ বলল, কলকাতা থেকে। কত দূর যাওয়া হবে? সতীশ গম্ভীরভাবে বলল,
ও কিছু ঠিক নেই। বৃদ্ধ যেন একটু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কীরকম ঠিক নেই? কীরকম? পথ চলেছেন অথচ কোথায় যাবেন জানেন না? এ কীরকম মশাই? সতীশ তখন বলল, আগে হ্যাঁ, কোথায় যাব ঠিক নেই বটে, আমরা শিকার করতে যাচ্ছি। বৃদ্ধ আবার জিজ্ঞাসা করলেন, কি শিকার করবেন? বড়া না ঘুঘুটুঘু? ওই যা পাই। তা কি দিয়ে মারবেন? সতীশ বিরক্ত হয়ে বলল, কেন মশাই অমন করছেন? আমাদের তাঁবু আছে স্টেশনের কাছে, হাতি লোকজনও সব সেইখানে। আমরা দুজনে বনটা একবার দেখতে যাচ্ছি। বৃদ্ধ তখন বললেন, তা দেখুন মশাইরা, ওই উত্তরের খালের ধারে অনেক বুনো শুয়োর আছে, আর যদি মারতে পারেন তবে আপনাদেরও আমোদ করা হয় আর আমরাও রক্ষে পাই। মশাই বলবো কি, এই 2 মাস থেকে একেবারে। বন্য বরাহ কর্তৃক তিনি কিরূপে উৎপীড়িত হয়েছেন সেই ইতিহাস শোনবার ধৈর্য তখন আর আমাদের ছিল না। বেলা দ্বীপ্রহর, রৌদ্রে আমাদের মাথা ফাটবার উপক্রম হচ্ছিল। সতীশ আমার হাত ধরে টেনে নিয়ে বলল, এসো হে। আর বৃদ্ধকে বলল, আচ্ছা দেখবক্ষণ মশাই, এখন আমরা বড়ই ব্যস্ত, বলে অগ্রসর হলো। আমিও চললাম। বৃদ্ধ কিছুকাল স্থিরভাবে দাঁড়িয়ে আমাদের দেখতে লাগলেন, তারপর ধীরে ধীরে অগ্রসর হলেন। অনেক বাঁশবাগান, ভগ্ন অট্টালিকার স্তূপ প্রভৃতির ভেতর দিয়ে আমরা ক্রমে জঙ্গলে গিয়ে পড়লাম। এক জায়গায় বৃহৎ একটা খাত মতন ছিল, তাতে জলের সম্পর্কও ছিল না, বরং স্থানে স্থানে খাতের মধ্যেই জঙ্গল এত নিবিড় হয়েছিল যে দেখলে বোধ হয় তার মধ্যে অনায়াসেই বাঘ লুকিয়ে থাকতে পারে। সতীশ আমাকে জানালো যে সেই খাতই দেবল রাজার গড় নামে খ্যাত। খাতের ধার দিয়ে, বন জঙ্গলের ভেতর দিয়ে, গাছের কাঁটা থেকে কষ্টে পরিধেয় বস্ত্র বাঁচিয়ে আমরা ক্রমেই নিবিড় বনের দিকে অগ্রসর হতে লাগলাম। এক জায়গায় একটি বৃহৎ প্রস্তরখণ্ড পড়েছিল। আমরা দুজনেই একটু বিশ্রাম করবার জন্য তাতে বসলাম। সতীশ বলল, রমেশ, খিদে পেয়েছে তোমার? হোটেলের কদর্য অন্ন আহারের পর এই দ্বীপ্রহর রৌদ্রে পরিশ্রম করে আমি বড়ই বিরক্ত হয়ে পড়েছিলাম। সতীশের কথার উত্তরে বললাম, পেলেই বা এখন কি করব, খাবার পাবো কোথায়? দণ্ডকারণ্য নয় যে ফল টল খেয়ে একরকমে কাটানো যাবে। ফলের মধ্যে তো দেখছি কেবল তেলাকুচু আর দেশি কুল, দুটোর মধ্যে একটাও তো লোভনীয় নয়। সতীশ বলল, এই দেখো, অত বোকা আমি নই, আমার কাছে আছে কিছু, পথ চলতে হলে নিঃসম্বলে বেরোনো উচিত নয়। বলেই কোটের তলার শার্টের পকেট থেকে একখানি পাউরুটি বের করল। খিদে যথেষ্ট পেয়েছিল, উভয়ই নিমেষের মধ্যে সেই শুকনো পাউরুটি উদরসাৎ করলাম। তারপর আবার অগ্রসর হলাম। নানা পথ ঘুরে, নানা স্থান দিয়ে অবশেষে যেখানে আমরা উপস্থিত হলাম সেখানে ভয়ানক জঙ্গল। একটা বিরাট সাপ প্রায় আমার পাশ দিয়েই চলে গেল। আতঙ্কে আমি শিউরে উঠলাম। সতীশ বলল, ও ঢোঁড়া সাপ, ওতে বিষ নেই, ভয় পেও না, বলে আরও একটু অগ্রসর হলো। সেখানে একটি বৃহৎ প্রাসাদের ভগ্নস্তূপ, একটি ক্ষুদ্র পাহাড়ের ন্যায় দেখাচ্ছিল। ঘন জঙ্গলে স্থানটাও প্রায় অন্ধকার। সতীশ আমাকে বলল, এসো এইবার আমার সঙ্গে। কোনো কথা না বলে আমি তার অনুসরণ করলাম। কিছু দূর গিয়ে দেখলাম যে এক স্থানে বনউচ্ছের জঙ্গল হয়ে আছে। এমন নিবিড়ভাবে সেখানে সেগুলি রয়েছে যে তার পীতবর্ণ ফুল ও ঘোর সবুজ পাতা ছাড়া নিচের মাটি একটুও দৃষ্টিগোচর হচ্ছে না। সেখানে কোনো গাছের সরু একটা ডাল মাটিতে পড়েছিল। সতীশ মুহূর্তের মধ্যে সেটিকে তুলে নিয়ে ফুল ফল সমেত সেই উচ্ছে বনে বদ্ধ করে খুব জোরে একটা টান দিল। সঙ্গে সঙ্গে সেই নিবিড় উচ্ছে বন কুণ্ডলীকৃত অবস্থায় একটি বৃহৎ স্তূপাকারে একপাশে রক্ষিত হল। বিস্মিত ও বিহ্বল নেত্রে আমি দেখলাম যে সত্যি সত্যি সেই উচ্ছে বনের আচ্ছাদনে
বহু প্রাচীন এক সিঁড়ির ধাপ নিচে নেমেছে। সতীশ আমাকে দেখিয়ে বলল, ওই দেখো, দেখছ? বলেই সে সোপান পথে অগ্রসর হল। তার পেছনে আমিও অগ্রসর হলাম। কয়েকটি ধাপ পরেই একেবারে ঘোর অন্ধকার। আমার অন্তরাত্মা ভয়ে কেঁপে উঠল। দেখলাম সতীশ তৎক্ষণাৎ তার পকেট থেকে টর্চ বের করে জ্বালল। দেখা দেখি আমিও আমার পকেট থেকে টর্চটি বের করে তার বোতাম টিপলাম। স্থানটি তখন বেশ আলোকময় হয়ে উঠল। আলোকে দেখা গেল যে সেটি একটি ঘর। তার মেঝে ঘাস ও অন্যান্য তৃণগুল্ম জন্মেছে। দেওয়ালের 3টি দিক আছে। একদিক ভেঙে মৃত্তিকা স্তূপে পরিণত হয়েছে। মাকড়সার জালে কড়িকাঠ আচ্ছন্ন হয়েছিল এবং স্থানটি থেকে এমন বিকট একটা দুর্গন্ধ বের হচ্ছিল যে অন্নপ্রাশনের অন্ন পর্যন্ত উঠে যায়। সতীশকে বললাম, এই আর না, ওপরে চলো, আমার আর দাঁড়াবার শক্তি নেই। আমার কথাগুলি এমন ভীষণ রবে প্রতিধ্বনিত হয়ে উঠল যে কেবল আমিই চমকে উঠলাম না, সতীশও চমকালো। সে বলল, তাই তো, দেওয়ালে তো কোনো দরজা কিংবা জানলার চিহ্নও দেখছি না। তবে যেদিকটা ভেঙে মাটির ঢিবি হয়েছে ওখানে যেন একটা খিলানের মতো গোল একটা কি উঁচু হয়ে রয়েছে না? আমি দেখে বুঝলাম যে তার কথাটা যথার্থই বটে। দুর্গন্ধে আমার শ্বাসরোধ হবার উপক্রম হচ্ছিল। আমি বললাম, এই আমি আর দাঁড়াতে পারছি না, হাঁপিয়ে মারা যাব শেষে। সতীশ বলল, হ্যাঁ, আমারও সেই রকম হচ্ছে। আজ চলো ওপরে যাওয়া যাক। কাল গ্রামের ভেতর থেকে একখানা কুড়ুল আর একটা কোদাল এনে ওই দিকটা খুঁড়ব। আমার কিন্তু খিলানটা দেখে সন্দেহ হচ্ছে যে নিশ্চয়ই এখানে কোনো দৌড় ছিল। আমি আর দ্বিতীয় বাক্য ব্যয় না করে সোপান পথে অগ্রসর হলাম। সতীশও আমার পেছনে এলো। ওপরে উঠে মুক্ত বায়ুর শ্বাস নিয়ে যেন বাঁচলাম। সতীশ বলল, এই দাঁড়াও, উচ্ছে গাছগুলো যেমন ছিল তেমনি করে আবার রেখে দিই, নইলে কেউ সন্দেহ করতে পারে। বলে সেই উচ্ছে গাছগুলো সেই ডালটির দ্বারা যথাস্থানে রাখতে লাগলো। আমিও তাকে সাহায্য করতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কে এসে আমার দুটো হাত সবলে ধরে ফেলল। আমি চিৎকার করবার পূর্বেই দেখলাম সতীশের দুটি হাতও বন্ধ হলো। লাল পাগড়ি মাথায়, নীল রঙের কুর্তা ও প্যান্টলুনের ওপর বেঙ্গল পুলিশের নম্বরাঙ্কিত চাপরাশ পরিহিত দুজন পশ্চিম দেশীয় কনস্টেবল কর্তৃক এইভাবে আমরা ধরা পড়লাম। আমার বাকশক্তি লোপ পেয়েছিল। সতীশ কনস্টেবলদের রুক্ষভাবে বলল, ক্যা হুয়া, ক্যা হুয়া, ক্যা? হ্যাঁ? কনস্টেবল দুজন কথা বলল না, ইঙ্গিতে পেছনে দেখালো। দেখলাম কাছেই খাঁকি সাজে সজ্জিত বেঙ্গল পুলিশের দুজন কর্মচারী, সম্ভবত সাব ইন্সপেক্টর। তাঁদের ঠিক মধ্যস্থলে দাঁড়িয়ে সেই শ্বেতশ্মশ্রু বৃদ্ধ, আসবার সময় যে ব্যক্তি বহু প্রশ্নে আমাদের ব্যতিব্যস্ত করে তুলেছিলেন। সাব ইন্সপেক্টরদের লক্ষ্য করে শুকনো কণ্ঠে আমি বললাম, মশাই, এরকম করে আমাদের গ্রেপ্তার করা হলো কেন? রহস্যচ্ছলে একজন বললেন, বুঝতে পারা হয়নি বলে, ভুল হয়েছিল আর কি, কৃপা করে মার্জনা করবেন। অপর ব্যক্তি বললেন, হ্যাঁ, তা মশাইদের যে এত নিকটেই আড্ডা তার আমরা কেমন করে জানব? ভাগ্যেই রামতনুবাবু ছিলেন। বলে বৃদ্ধের দিকে দৃষ্টিপাত করলেন। বৃদ্ধ তার দীর্ঘ শ্বশ্রু মধ্যে অঙ্গুলি চালনা করে বললেন, কেন আর বলে অকারণে লজ্জা দিচ্ছেন? আমি তো কিছুই নই, আমি তো আপনাদের গোলামের গোলাম বই তো নই। যিনি ধরাবার তিনি ধরিয়ে দিয়েছেন, আর কে ধরাবে বলুন? দারোগাদের মধ্যে একজন বলল, এসো হে ললিত, বাবুদের কেল্লার ভেতরটা একবার দেখে যাওয়া যাক। অন্য লোক না থাকলেও বামাল কিছু থাকা আশ্চর্য নয়। ললিত নামধারী দারোগাটি বললেন, হ্যাঁ নিশ্চয়ই, আড্ডা যখন ধরা পড়েছে তখন সবই ধরা পড়বে। বলে দুজন কনস্টেবলের জিম্মায় আমাদের রেখে তাঁরা সেই ভূগর্ভস্থ কক্ষ অভিমুখে চললেন। ললিত তার সঙ্গীকে বললেন, দেখছ হ্যাঁ শরৎবাবু, ব্যাটারা কেমন উচ্ছে বনটি সাজিয়েছে। পুলিশের বাবারও সাধ্য নেই যে কোনো রকমের টের পায়। ওহ, খুব সময় এসে পড়েছিলাম যা হোক। বলেই উচ্ছেকুঞ্জ স্থানান্তরিত করে দুজনেই সেই সোপান পথে প্রবেশ করলেন।
অল্পক্ষণ পরেই ফিরে এসে আমাদের সম্বোধন করে বললেন, কি মশাইরা, বামাল টামাল কিছু থাকে তো বলুন না, কেন আর অনর্থক ভোগান আমাদের। ক্রুদ্ধ বাঘের মতো গর্জন করে সতীশ ইংরেজিতে বলল, স্যার, আই ডিম্যান্ড অ্যান এক্সপ্লেনেশন ফ্রম ইউ। উভয় দারোগাই উচ্চহাস্য করে উঠলেন। যার নাম শরৎবাবু তিনি বললেন, চলুন মশাইরা আগে, তারপর এক্সপ্লেনেশন কেন, তার ওপরেও যদি কিছু থাকে তাও বুঝিয়ে দেব। বলেই কনস্টেবলকে বললেন, এই লে আও। তারপর একজন অগ্রবর্তী হলেন, অপর একজন আমাদের পেছনে পেছনে আসতে লাগলেন। কনস্টেবলদের হাতে বন্দি অবস্থায় আমরা দুজনে মধ্যস্থলে রইলাম। বৃদ্ধ সর্বাগ্রেই ছিলেন। পথিমধ্যে কোনোরূপ বলপ্রয়োগের দ্বারা কনস্টেবলদের হস্ত থেকে মুক্তি লাভ করার চেষ্টা করে ব্যাপারকে আরও গুরুতর করবার ইচ্ছা আমার ছিল না। সুতরাং ভালো মানুষের মতো নিঃশব্দেই চললাম। সতীশ আর বাক্য ব্যয় করেনি। জঙ্গলের সীমা ছাড়িয়ে কিছু দূরে আমরা গ্রামের মধ্যে প্রবেশ করলাম। সেখানে ছইওয়ালা একখানি গরুর গাড়ি বোধহয় আমাদেরই জন্য অপেক্ষা করছিল। পুলিশ পরিবেষ্টিত হয়ে তার মধ্যে দুজনেই উঠলাম। প্রায় আধ ঘন্টার মধ্যেই গাংনাপুর স্টেশনের ল্যাম্প রুমে আমরা বন্দী হলাম। স্টেশনে এসে সতীশ আবার জিজ্ঞাসা করল, মশাই, এ কীরকম ভদ্রতা, নিরীহ লোক আমরা, কি অপরাধে আমাদের ওপর এরকম দুর্ব্যবহার করা হলো? ললিতবাবু বললেন, আগে হ্যাঁ, নিরীহ লোক আপনারা তো বটেই, সেই জন্যই অতগুলো কীর্তি মাস দুয়েকের ভেতরে রেখে এসেছেন। ভয়, উৎকণ্ঠায় ও পরিশ্রমে আমার শরীর অবসন্ন হয়ে পড়েছিল। সুতরাং আর দ্বিরুক্তিমাত্র না করে চুপ করে রইলাম। হায় হায়, কেন এ হতভাগার সঙ্গে এসেছিলাম? সতীশ বিস্মিত হয়ে বলল, সে কি মশাই, কি করেছি আমরা মাস দুয়েকের ভেতর? দারোগা দুজন যা বললেন তাতে বুঝলাম যে গত 2-3 মাসের মধ্যে উক্ত অঞ্চলে 3-4টি স্বদেশী ডাকাতি হয়ে গিয়েছে এবং পুলিশ বিশ্বস্ত সূত্রে অবগত হয়েছে যে দেবগ্রামের রাজবাড়ির ধ্বংসস্তূপের মধ্যে নিহিত কোনো গুপ্ত স্থানে সেই সকল দস্যু দলের একটি আড্ডা আছে। এতদ্ব্যতীত আরও একটি কি বিশেষ প্রমাণ পেয়ে তাঁরা সশরীরে সেখানে গিয়ে আমাদের একেবারে রেড হ্যান্ডেড অর্থাৎ রক্তমণ্ডিত হস্তে গ্রেপ্তার করেছেন। আমার বুক কেঁপে উঠল। সমস্ত জগৎটা যেন তখন অন্ধকারময় বোধ হতে লাগল। সতীশের উপর তখন যে কি আক্রোশ হচ্ছিল তা প্রকাশযোগ্য নয়। সতীশ আবার বলল, এই মশাই কিন্তু। বাধা দিয়ে ললিতবাবু বললেন, থাক মশাই, আর কিন্তুতে কাজ নেই, আপনার যা বলবার তা রানাঘাটে গিয়ে বলবেন। অল্পক্ষণ পরেই ট্রেন এলো। ঠিক দস্যুর ন্যায় প্রহরী বেষ্টিত অবস্থায় আমরা রানাঘাট স্টেশনে যখন নামলাম তখন ডাকাত দেখবার জন্য স্টেশন লোকারণ্য হয়ে গেল। এত বিড়ম্বনাও অদৃষ্টে ছিল। তার ওপর সমাগত জনমণ্ডলী থেকে উচ্চারিত মন্তব্যগুলি আমাদের কর্ণে যেন সুধা বর্ষণ করতে লাগল। রানাঘাট থানায় যখন নীত হলাম তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছিল। গৃহে গৃহে শঙ্খ ঘণ্টা প্রভৃতি মঙ্গলবাদ্য বাজছিল। অল্পক্ষণ পরেই স্বয়ং ইন্সপেক্টর বাবু সেখানে এলেন। শরৎ ও ললিত উভয়ই বোধহয় আমাদের অপরাধটা বেশ করে তাকে বুঝিয়ে দিয়েছিল। তিনি এসে দ্বিতীয় বাক্য ব্যয় করবার পূর্বেই আমাদের অঙ্গবস্ত্র খানা তল্লাশি করবার হুকুম দিলেন। ভয় আমার হৃৎকম্প হতে লাগল। সতীশের মুখের দিকে চেয়ে বুঝলাম সে রাগে কাঁপছে। তৎক্ষণাৎ ইউনিফর্ম পরিহিত একজন রাইটার কনস্টেবল এসে আমাদের জামাকাপড় অনুসন্ধানে ব্যাপৃত হল। মুহূর্ত মধ্যে আমার পকেট থেকে দেশলাই টর্চ ও ছোড়াখানি বের হয়ে পড়ল। ইন্সপেক্টরবাবু শিউরে উঠলেন। আমার তখন যা অবস্থা হয়েছিল তা বাস্তবিকই বর্ণনাতীত। আমার চোখে জল আসছিল। সতীশের গাত্রবস্ত্র অনুসন্ধানের ফলেও 2টি দেশলাই, একটি টর্চ ও সেই চামড়ার কেশে রক্ষিত ক্ষুদ্র পিস্তলটি পরমুহূর্তেই আবিষ্কৃত হল। ইন্সপেক্টরবাবু ললিত ও শরৎ দুজনকেই সম্বোধন করে বললেন, ওহে, খুব বাহাদুরি আছে তোমাদের। এই দেখো কী সব জিনিসপত্র মহাপুরুষদের কাছ থেকে বেরোলো। ললিত শরৎ তা দেখে বিস্ময়সূচক ধ্বনি উচ্চারণ করল। আমি তখন অতি কষ্টে বললাম, মশাই, আমরা কলকাতা থেকে আজ সকালে এসেছি মাত্র, আমরা কিছুই জানি না। আমার কথায় কর্ণপাত না করে ইন্সপেক্টরবাবু হুকুম দিলেন, লে যাও।
দুজনেই সে রাত্রে হাজতগৃহে যে কি সুখে অতিবাহিত করলাম তার বর্ণনা এখানে করা নিষ্প্রয়োজন। তবে দেবল রাজার গুপ্ত ধনাগারের অতুল ঐশ্বর্যরাশি লাভ করে রাতারাতি বড় মানুষ হবার সুখস্বপ্ন তখন একেবারে অন্তর্হিত হয়েছিল। প্রভাতেই আবার থানার অফিস ঘরে নিত হলাম। ললিত শরৎ দুজনেই সেখানে দাঁড়িয়েছিল। ঘরের এক কোণে দেখলাম একটি টুলের উপর পূর্বদিনের সেই বৃদ্ধ বসে আছেন। বলিদানের ছাগ শিশুর মতো তখন আমার কাঁপুনি ধরেছিল। ইন্সপেক্টর বাবু এসে সকলের এজাহার নিতে আরম্ভ করলেন। প্রথমেই সেই বৃদ্ধের ডাক হলো। তিনি এসে একবার সভয়ে আমাদের দিকে চাইলেন, তারপর হাত দুটি জোড় করে বললেন, ধর্মাবতার বিচারপতি, আমি এ বিষয়ের কিছুই জানি নে। ওই কাল দুপুরবেলা আমি আমার কলা বাগান থেকে আসছিলাম, পথে বাবু দুটির সঙ্গে দেখা হলো। ওরা তো হুজুর আমাকে দেখেই পাশ কাটাবার চেষ্টা করতে লাগলেন। আমি ডেকে নাম ধাম জিজ্ঞাসা করলাম, কি নাম, কোথায় যাওয়া হবে, কোথা থেকে আসা হচ্ছে, এই রকম পরিচয় জিজ্ঞাসা করতেই বাবুরা তো চোটে লাল। তারপর বললেন আমরা শিকার করতে যাচ্ছি। স্টেশনে আমাদের লোকজন, তাঁবু, হাতি ঘোড়া, শিকারি সব রয়েছে। তারপর বাড়িতে এসে ধর্মাবতার সেই গল্প করছিলাম, এমন সময় আমার মেজ নাতিটি বায়না নিলে যে দাদু হাতি দেখব। কিছুতেই শোনে না। তখন কি করি হুজুর, এই বুড়ো মানুষ, সেই রোদ্দুরে চললাম আবার নাতিটিকে নিয়ে স্টেশন মুখো। গিয়ে দেখি ও হরি, কোথাও কিছু নেই, সব ভোঁ ভাঁ। মাস্টার বাবুকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ মশাই, শিকারি বাবুদের হাতি ঘোড়া লোক লস্কর সব কোথায়? তিনি তো হুজুর শুনেই অবাক। তখন আমি ব্যাপারখানা সব বললাম, আর দারোগা বাবুরাও তখন সেখানে বসে তামাক খাচ্ছিলেন। ওরা হুঁকো রেখে তৎক্ষণাৎ আমার সঙ্গে এলেন। ওই নাতিটিকে বাড়ির পথে দিয়ে তারপর অনেক খুঁজে পেতে ধর্মাবতার ওরা ধরা পড়েছেন। কি সর্বনেশে কথা, ভদ্রলোকের ছেলেরা কিনা শেষে ডাকাতি ব্যবসা ধরেছে। কলি এইবার উল্টোবে হুজুর। বৃদ্ধের এই বক্তৃতা এবং তদীয় পৌত্রের হস্তি দর্শনের ইচ্ছাগঠিত ব্যাপার শুনে তো আমার প্রাণ উড়ে গেল। এখন বুঝলাম দারোগারা কি বিশেষ প্রমাণ পেয়ে আমাদের গ্রেপ্তার করেছিলেন। ললিত ও শরৎবাবু দুজনেই বৃদ্ধের কথা সমর্থন করলেন এবং কি উপায় আমরা সেই গুপ্ত গৃহে ধৃত হয়েছি তাও বললেন। বাঘে ছুঁলে 18 ঘা, সুতরাং ইন্সপেক্টর বাবুও আমাদের কাছ থেকে প্রাপ্ত ছোরা, পিস্তল, টর্চ প্রভৃতির উল্লেখ করে নিজের মন্তব্যসহ জানালেন যে গাংনাপুর, রানাঘাট, বনগ্রাম প্রভৃতি স্থানের সান্নিধ্যে ডাকাতি করবার অভিযোগে আমাদের গ্রেপ্তার করা হয়েছে। সতীশ বলল, কিন্তু মশাই, আমরা কাল সকালের চাঁদপুর মেলে কলকাতা থেকে এসেছিলাম। কি উদ্দেশ্যে? সে চুপ করে রইল। আমি অনন্যপায় হয়ে দেবল রাজা ঘটিত সমস্ত কথাই বললাম। শুনে সকলেই উচ্চহাস্য করে উঠলেন। আবার প্রশ্ন হলো, তা চাঁদপুর মেলে এসে কি করলেন? আমি তার উত্তর দিলাম, বললাম, ওই স্টেশনে নেমে স্নান করে 10:30টার ট্রেনে গাংনাপুর গিয়েছিলাম। হোটেলে খেয়ে তারপর। কোন হোটেলে খেয়েছিলেন? হোটেলের নাম বললাম। পরের ট্রেনে গাংনাপুর হোটেল থেকে খাতা আনবার জন্য একজন কনস্টেবল ছুটল। অদৃষ্টকে ধিক্কার দিতে লাগলাম। হায় হায়, অতি সাবধানতার ফলে আমরা হোটেলের খাতায় কাল্পনিক নামধাম লিখিয়েছি। বুঝলাম অদৃষ্টে এখনো অনেক দুর্গতি আছে। অপরাহ্নের পূর্বেই হোটেলওয়ালা স্বয়ং খাতা নিয়ে থানায় এসে ললিতবাবু থেকে আরম্ভ করে ইন্সপেক্টর বাবু প্রভৃতি প্রত্যেককেই আভূমি এক একটি সেলাম করল। যা অনুমান করেছিলাম তাই হলো। খাতায় আমাদের নাম বের হলো না। ললিতবাবু বললেন, কই মশাই, আপনাদের নাম তো পাওয়া গেল না। সতীশ তখন বলল যে অধিকতর সাবধানতা অবলম্বনের জন্যই আমরা নামধাম বলিনি। শুনে ইন্সপেক্টরের মুখ গম্ভীর হল। পরক্ষণেই তিনি বললেন,
আপনাদের কথা বিশ্বাস করলাম না মশাই। তখন আমরা হোটেলওয়ালাকে দিয়ে আমাদের শনাক্ত করালাম, কিন্তু তাতে তাঁর তৃপ্তি হলো না। তিনি বললেন, হোটেলওয়ালা না হয় স্বীকার করছে যে ওদের হোটেলে আপনারা খেয়েছিলেন, কিন্তু তাই বলে আপনাদের মনে যে কোনো অসৎ অভিপ্রায় ছিল না তা তো আর এই ব্যক্তি বলতে পারে না। হোটেলওয়ালা তৎক্ষণাৎ সেই কথা লুফে নিয়ে বলল, হ্যাঁ আগে তা কি করে জানবো ধর্মাবতার, কার মনে কি আছে কে বলতে পারে। ললিত ও শরতের সঙ্গে পরামর্শ করে ইন্সপেক্টর বাবু বলতে লাগলেন, মশাই যাই বলুন, যতক্ষণ সন্তোষজনক প্রমাণ না দিতে পারছেন ততক্ষণ আমি কিছুতেই বিশ্বাস করতে পারবো না যে আপনারা নির্দোষী। রাজার টাকার ঘর আবিষ্কার করতে গিয়েছিলেন সে কথা বলে ওই বাড়ির ছেলে মেয়েদের ভুলিয়ে রাখতে পারেন, কিন্তু আমরা পুলিশের লোক, আমরা ওসব ফাঁকা কথায় ভুলব না। এক যদি প্রমাণ দেখাতে পারেন যে সকল ডাকাতির জন্য আপনাদের গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে আপনারা সংশ্লিষ্ট নন, আর কাল দেবগ্রামের ভাঙা ঘরে কি করছিলেন এইসব আমাদের বুঝিয়ে দেন, আপনাদের ছেড়ে দিচ্ছি। আর তা না হলে বলেই একখণ্ড কাগজে তিনি কি লিখতে বসলেন। বুঝলাম উদ্ধারের আশা অতি অল্প। সেই সময় হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা কথা আমার মনে উদিত হলো। ইন্সপেক্টরকে সম্বোধন করে আমি বললাম, মশাই আমি গভর্নমেন্ট সার্ভেন্ট, আপনাকে যদি একটা অনুরোধ করি তাহলে দয়া করে শুনবেন। তিনি আমাদের দিকে চাইলেন, সতীশও জিজ্ঞাসাকুল দৃষ্টিতে আমার দিকে চাইল। আমি বললাম, মশাই কলকাতার বাইরে আমি বড় একটা কোথাও যাই না, আপনি অনুগ্রহ করে আমার অফিসের অ্যাটেন্ডেন্স রেজিস্টার আনিয়ে দেখুন, তাতে দেখবেন যে আমি বরাবর কলকাতাতেই আছি, ডাকাতি ফাকাতি করলাম কবে। লেখা বন্ধ করে তিনি আমার প্রশ্নের উত্তরে বললেন, তা সমস্ত দিন অফিসে কাজ করে সন্ধ্যার ট্রেনে রানাঘাটে এসে দলবল নিয়ে ডাকাতি করে তার পরদিন 10টার সময় অফিস করা কিছু আশ্চর্য নয়। ভদ্রলোকের ছেলে যাদের ডাকাতি করবার সাহস আছে তারা এই কাজ অনায়াসেই করবে। এ কথার কি উত্তর দেব, ঘাড় হেঁট করে রইলাম। চোখ দিয়ে জল পড়বার উপক্রম হলো। সতীশকে ডেকে জিজ্ঞাসা করলেন, আপনার কোনো বক্তব্য আছে? সতীশ একবার আমার দিকে চাইল, তারপর আমাকে বলল, রমেশ তোমার বড় কষ্ট হচ্ছে না? আমি তার কথার কোনো উত্তর দিলাম না। রাগে ক্ষোভে আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছিল। অদৃষ্টকে সহস্রবার ধিক্কার দিতে লাগলাম। সতীশ ইন্সপেক্টর বাবুকে বলল, আমরা যে নির্দোষী তার প্রমাণ আপনাকে দিতে পারি আমি। কি রকমে? আমাকে যদি একখানা টেলিগ্রামের ফর্ম অনুগ্রহ করে দেন তাহলে আমি কলকাতায় একখানা টেলিগ্রাম করি। তা কাকে টেলিগ্রাম করবেন? ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে। ইন্সপেক্টর চোখ দুটি বিস্ফারিত করলেন, বললেন, তার মানে? সতীশ বলল, ফলেনও পরিচয়তে। ইন্সপেক্টর বাবু দেরাজের ভিতর থেকে একখানি টেলিগ্রামের ফর্ম বের করে তার হাতে দিয়ে বললেন, আমি কিন্তু টেলিগ্রামটি দেখব। হ্যাঁ স্বচ্ছন্দে। একটি পেন্সিল নিয়ে সতীশ ফর্মটিতে কি লিখল তা দেখবার কৌতূহল আমার কিছুমাত্র ছিল না। হতভাগাটার উপর আমি হাড়ে চটেছিলাম। দারোগাবাবু পুনরায় আমাদের হাজতে রাখবার আদেশ দিলেন। পরদিন আবার থানার অফিস ঘরে নিত হলাম। দেখলাম ইন্সপেক্টর বাবু, ললিত ও শরৎ তিনজনেই সেখানে বসে আছেন। ইন্সপেক্টর বাবু বললেন, আপনার টেলিগ্রামের উত্তর এসেছে। ব্যস্তভাবে সতীশ বলল, কই দেখি। তিনি লেফাফা সমেত টেলিগ্রামখানি দিলেন। সতীশ তা পড়ে মৃদু হাসির সঙ্গে আমাকে দিল। আমি পড়ে যথেষ্ট বিস্মিত হলাম। স্বয়ং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সতীশকে পত্রপাঠ মুক্তি দেবার জন্য রানাঘাট থানার ইন্সপেক্টরকে অনুরোধ করেছেন। এই টেলিগ্রামখানির মর্ম কিছু বুঝতে পারলাম না। দেখলাম দারোগা তিনটিও যথেষ্ট বিস্ময়াপন্ন হয়েছেন। ইন্সপেক্টর বাবু পুনরায় জিজ্ঞাসা করলেন, ব্যাপারখানা কি? সতীশ বলল, কিসের? এই টেলিগ্রামের। সতীশ বলল, আমি যে ডাকাত বা তাদের সংশ্লিষ্ট কোনো লোক নই তার প্রমাণ তো পেলেন, এখন ছেড়ে দিন আমাদের। দারোগাবাবু বললেন, তা তো দিচ্ছি ছেড়ে, কিন্তু কাণ্ডখানা কি বুঝতে পারলাম না যে কে আপনি?
সতীশ একটু গম্ভীর ভাব ধারণ করে বলল, আমি আপনাদেরই দলের লোক, আমি সিআইডি। আমিও চমকে উঠলাম। সতীশ বলে কি? সে সিআই ডিপার্টমেন্টের লোক, অথচ আমি তা জানি না। তার কথা বিশ্বাস করলাম না। দারোগাবাবু জিজ্ঞাসা করলেন, তা দেবগ্রামে গিয়েছিলেন কি করতে? সতীশ জানালো যে উক্ত অঞ্চলে উপর্যুপরি কয়েকটি ডাকাতি হয়ে গেল, অথচ স্থানীয় পুলিশ তার কিছুই কিনারা করতে পারল না। এতে কলকাতার ইন্সপেক্টর জেনারেল অত্যন্ত অসন্তুষ্ট হয়ে তাকে অতি গোপনে ওই সকল স্থানে অনুসন্ধান চালাতে বলেন। কিন্তু আসবার পূর্বে সে স্বপ্নেও ভাবেনি যে তার গোপন অনুসন্ধান এমন প্রহসনে পরিণত হবে। ইন্সপেক্টরবাবু হেসে উঠলেন। ললিত ও শরৎবাবুরা তখন একসঙ্গেই বলে উঠলেন, তাহলে তো বড়ই অভদ্রতা করেছি মশাইয়ের সঙ্গে আমরা। যখন ধরেছিলাম তখনই যদি বলতেন যে আপনিও আমাদের সঙ্গে ওই একই গোঠের, ওর নাম কি? সতীশ বলল, বললে কি আপনারা বিশ্বাস করতেন মশাই? মনে করতেন মিছে করে? ললিতবাবু ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ তা বটে। ইন্সপেক্টরবাবু আমাকে দেখিয়ে বললেন, আর ইনি? সতীশ একখানি চেয়ার টেনে নিয়ে বসল। আমাকেও বসতে বলল। আমিও বসলাম, কিন্তু ভ্যাবাচাকা লেগে গিয়েছিল। মনে হচ্ছিল যেন আবু হোসেনের অভিনয় দেখছি। সতীশ বলল, এই সমস্ত প্রহসনটার মধ্যে ওইখানটাই সিরিয়াস। বড় সাহেবের হুকুম পেয়েই আমি একদিন দেবগ্রামে এসে ওইসব জায়গাগুলো দেখে শুনে গিয়েছিলাম। তারপর ভেবেচিন্তে স্থির করলাম যে নেহাত একলা না এসে আমার এই ভালো মানুষ বন্ধুটিকে নিয়ে আসি। তাই ওকে অনেক জপিয়ে এনেছিলাম, কিন্তু শেষটা এমন গড়াবে জানলে কি আর ভদ্রলোককে অনর্থক কষ্ট দিতাম? বলে সতীশ আমার কাছে দেবল রাজা ও তার গুপ্তধনাগার সম্বন্ধে যতগুলি মিথ্যা কথা বলেছিল তার জন্য অতি বিনীতভাবে আমার ক্ষমা প্রার্থনা করল। আমি হেসে উঠলাম, বললাম, তা পরিচয় একটা গাংনাপুরের স্টেশনে দিলেই তো হতো। সে বলল যে আমার ন্যায় বৃহৎ মৎস্য তুলতে হলে একটু খেলিয়ে তুলতে হয়। হতভাগাটা এমন হয়রান করে শেষে কিনা আমাকে আবার মাছের সঙ্গে তুলনা করল। ইন্সপেক্টরবাবু বললেন, ওই ভাগ্যে এখনো কৃষ্ণনগরের সাহেবকে টেলিগ্রাম করে ডাকাত ধরার খবর জানাইনি। সকালে হাজতগৃহে অর্ধদগ্ধ রুটি এবং কদর্য মূলের তরকারি নামমাত্র আহার করে খিদে অস্থির হয়ে উঠেছিলাম। সন্ধ্যার সময় ইন্সপেক্টরবাবুর বাসায় চর্বচস্য প্রভৃতি অতি পরিপাটিভাবে ভোজন করে ইন্সপেক্টরবাবু, ললিত, শরৎ, এমনকি সেই কনস্টেবলেরা বহুবিধ ক্ষমা প্রার্থনা করলেন এবং সকালের গোয়ালন্দ মেলে আমি কলকাতায় ফিরে এলাম। সতীশ সেইখানেই রইল। সতীশের অনুরোধ মতো যাবার পূর্বে আমার স্ত্রীকেও দেবল রাজার ধনাগার ঘটিত কোনো কথা বলিনি। তিনি এই ব্যাপার আগাগোড়া শুনে আমার থেকে বয়সে অনেক ছোট হয়েও, এমনকি সম্পর্কে আমার স্ত্রী হয়েও, আমার বুদ্ধিবৃত্তির সঙ্গে রজকালয়ের চতুষ্পদ বিশেষের তুলনা করলেন।